ইফটিজিং এর অপরাধে গ্রামের বিচার সবার মধ্যমণিতে বসে আছি। সবাই রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে বিচারক শফিক সাহেব বলে উঠলেন, আজ আমার মতে কোনো সিদ্ধান্ত নিব না। ইফটিজিং এর শাস্তি কি হতে পারে তা আপনারা বিচার সবাই উপস্থিত আছেন, তারাই সিদ্ধান্ত নিবেন। কেননা হৃদিতা আমার মেয়ে, আর ওই ছেলেটা আমার মেয়ের সঙ্গেই অসভ্যতামি করেছে। শফিক সাহেব রাগে শরীর কাঁপিয়ে বলে উঠল, কেননা প্রতিটি বাবাই এরকম রাগান্বিত হয়ে ওঠা স্বাভাবিক। সে জায়গা থেকে শফিক সাহেবও ব্যতিক্রম নন, তার জায়গায় সে অটুট। দেখুন, আজ যদি এই ছেলেটাকে আমরা গ্রামবাসী ছাড় দেই, তো আজ শফিক সাহেবের মেয়ের সঙ্গে ইফটিজিং করেছে, কাল আমাদের মেয়ের সঙ্গে যে ইফটিজিং করবে না তার কি গ্যারান্টি আছে? সুতরাং আমি আজ এই ছেলেটার উপযুক্ত শাস্তি কামনা করছি, যাতে এই জঘন্য কাজ না করতে পারে। জাবেদ সাহেব এলাকার বড় নেতা, তিনি এসব কথা বলে উঠলেন। তার সঙ্গে বিচার সবাই তার কথাতে একমত হয়ে গেল। তার আগে ইফটিজিং এর বিষয়টা পরিষ্কার করে ফেলি, শুনুন তাহলে। আমি রনি হাসান, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছি, এবং যে মেয়ে আমার নামে নালিশ করছে তার নাম হৃদিতা, আমার ওই ক্লাসমেট। হৃদিতার সঙ্গে আমার প্রায় 2 বছরের একতরফা ভালোবাসা ছিল। আমি ভালোবাসলেও হৃদিতা আমাকে ভালোবাসতো না। আপনারা হয়তো ভাবছেন হৃদিতা আমাকে ভালোবাসা না দেখে তার সঙ্গে ইফটিজিং করছি। না, আমি ইফটিজিং করিনি। সত্য কথা বলতে হৃদিতা যেমন ভদ্র তেমন সুন্দরী, যার দরুন কলেজের সব ছেলেদের ক্রাশ ছিল হৃদিতা। এর মধ্যে আমিও ব্যতিক্রম হতে পারিনি। সবাই হৃদিতাকে পছন্দ করলেও সাহস করে হৃদিতাকে ভালোবাসার কথাটি কেউ বলতে পারেনি। কেননা হৃদিতার বাবা রাজনৈতিক দলে ভালোভাবে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। সে চাইলে একজনকে কোনো মিথ্যা মামলায় নিমিষে জেল অবধি পৌঁছাতে পারে, কিন্তু মানুষ হিসেবে তিনি যথেষ্ট সৎ। একদিন আমার চাচাতো বোন তানিশাকে দিয়ে প্রপোজাল দিয়েছিলাম হৃদিতার কাছে। সে প্রত্যুত্তরে একটা কথা বলেছিল, বাবা মার পছন্দের ছেলেকে সে নিজের স্বামী হিসেবে মেনে নেবে। কিন্তু এই প্রেম ভালোবাসা তার বিশ্বাস নেই। তানিশার মাধ্যমে এসব কথা জানতে পেরেছিলাম সেদিন। এরপর থেকে হৃদিতাকে নিত্য নতুন ভাবে ইমপ্রেস করার চেষ্টা করি। হৃদিতাও রেসপন্স দিতে লাগলো, কিন্তু সেটা অপ্রত্যাশিত ভাবে। মনের কোণে জায়গা হয়েছিল, কিন্তু হঠাৎ একদিন দুর্জয় এসে বলতে লাগলো, দেখ বন্ধু, তোকে ভালোভাবে বলছি, তুই হৃদিতার জীবন থেকে সরে যা, নয়তো তার ফল ভালো হবে না, এই আমি বলে দিলাম। আমি বললাম, তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? দুর্জয় বলল, তুই ভাবতে পারিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, হৃদিতাকে আমি ভুলতে পারবো না, আমিও দেখি তুই কি করতে পারিস। দুর্জয় বলল, ভুল করলি দোস্ত, তুই আমাকে ভালোভাবে চিনিস না। আমি কতটা ডেঞ্জারাস হতে পারি সেটা আমি নিজেও জানি না। আমি বললাম, ধুর বাল, কি করতে পারবি করিস চা। সেই দিন দুর্জয়ের সঙ্গে কথা কাটাকাটি করে আসছিলাম, তবে দুর্জয় নাকি হৃদিতাকে অনেক ভালোবাসে। সেটা আমি জানলেও আমি আমার জায়গায় অটুট, আর দুর্জয় তার জায়গায় অটুট। এইদিকে হৃদিতার সঙ্গে রিলেশনটা প্রায় হয়ে গেছিল আমার। এর পিছনে আবার আমার চাচাতো বোন তানিশার সাহায্য এগোতে পেরেছিলাম। ভালোই চলছিল দিনগুলো। কলেজের ক্লাস শেষে মাঠে ক্রিকেট খেলতেছিলাম। এমন সময় হৃদিতা কান্না করে আমার সামনে দাঁড়িয়ে এসে বলতে লাগলো, ছি রনি ছি, এইগুলো ছিল তোমার মনে? তোমাকে আমি ভালোবাসিনি ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তো ভালোবেসেছিলাম। আজ এই তার প্রতিদান দিলে? আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে কথাগুলো বলল। এইদিকে হৃদিতার কান্না অবিরাম চলছে। সেই মুহূর্তে কেমন জানি চুপসে গিয়েছিলাম। কি হচ্ছে সব? চিঠিতে তো ভালো কিছুই লিখেছিলাম, কিন্তু হৃদিতার কান্না করার মানে তো কিছু বুঝতে পারলাম না। তারপর নিজেকে সামনে নিয়ে চিঠি হাতে নিয়ে ভালোভাবে লক্ষ্য করতে আকাশ ভেঙে যেন আমার মাথার উপর পড়লো। হায় আল্লাহ, চিঠিতে এসব কি নোংরা কথা উল্লেখ করা আছে! আমি তো এসব কল্পনাও করতে পারি না। তাহলে লিখবো কিভাবে? তাছাড়া এখানে হাতের লেখার ধরন আর আমার হাতের লেখার ধরন হুবহু সেম, আমার হাতের লেখার মতোই। চিঠিটা পড়ে তারপর কাপা সুরে বলে উঠলাম, হৃদিতা বিশ্বাস করো, তোমার জন্য চিঠি আমি ঠিকই লিখেছিলাম, কিন্তু এসব বাজে নোংরা কথা আমি লিখিনি। হয়তো আমাকে কেউ ফাঁসাতে চাচ্ছে। একথা বলতে হৃদিতা সবার সামনে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো, আমাকে কি বোকা পেয়েছিস? তোর হাতের লেখা আমি এর আগেও পড়েছি। এই নিয়ে আমার কাছে তোর চিঠি 10 বার এসেছে। আগের চিঠিগুলো পড়ে বুঝতে পারতাম তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আজ যে চিঠি আমাকে দিয়েছিস সেটা পরে আমি বুঝে গিয়েছিলাম তুই কেমন ছেলে। আমি বললাম, হৃদিতা আমি সত্যি বলছি, তোমার নামে কোনো নোংরা চিঠি লিখিনি। হয়তো কেউ আমাকে ফাঁসাতে যাচ্ছে, তুমি আমার কথাটা বিশ্বাস করো প্লিজ। হৃদিতা বলল, আজ ওই আব্বুর কাছে গিয়ে তোর নামে নালিশ করব, এবং তোর লুচ্চামিগিরি বন্ধ করার ব্যবস্থা করব, আর সেটা আজই। হৃদিতা এই বলে চলে গেল। এর মধ্যে তানিশা এসে বলল, চিঠিটা এসব নোংরা কথা কেন লিখেছিস? আমি বললাম, তানিশা বিশ্বাস কর, আমি এসব লিখিনি। আমি ওকে আগের মতোই লাভ লেটারই দিয়েছিলাম। তানিশা বলল, চুপ কর, আরেকটা কথাও তুই বলবি না। তোর এই রিলেশনের জন্য কত কিনা করেছি আমি, আজ কেমনে পারলি হৃদিতাকে বাজে প্রস্তাব দিতে? শেষমেশ তানিশাও আমাকে অবিশ্বাস করলো। এখন সারাদিন চিৎকার মেরে বললেও কেউ আমার কথা শুনবে না। কি আর করার, চুপ মেরে মাটির দিকে তাকিয়ে আছি। এর মধ্যে দুর্জয় ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, ছি ছি দোস্ত, তোর দ্বারা এই জঘন্য কাজ আমি মোটেও আশা করিনি। এই বলে শয়তানের একটা হাসি দিয়ে চলে গেল। এবার বুঝতে পারলাম এই সব কিছুর জন্য দুর্জয় দায়ী, কিন্তু এখন সকলেই কি আমার কথা বিশ্বাস করবে? কখনোই না। তারা ভাববে আমি অপরাধী। অপরাধ করে সে তো নিজেকে নির্দোষ প্রমাণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এখানে দোষ না করেই দোষী হয়ে গেলাম। এই ছিল কয়েক ঘন্টা অতীতের কথা, এখন বাস্তবে ফেরা যাক। তারপর বিচার সবাই কাকা কাকিমা আসলো।
তারা আমাকে লালন পালন করে বড় করেছেন। মাঝে মধ্যে আমার বাবা মার কথা জিজ্ঞেস করলে কাকিমা মন খারাপ করে বলতো, আমরা কি তোর বাবা মার মতো না? আমি বলতাম হ্যাঁ তা তো বটেই। তারা বলতো তাহলে বাবা মার কথা জিজ্ঞেস করছিস কেন? আমি বললাম তারপরও আমার বাবা মার ব্যাপারে জানতে হবে। কাকিমা বলল, আমি চাই না তোর বাবা মার অতীত কাহিনী বলে তোর মনটা খারাপ করতে, এর জন্য তো বিষয়টা গোপন রাখছি, বুঝতে পারছিস না কেন? তাছাড়া আমরাও তোকে খুব ভালোবাসি, আমার মেয়ে তানিশার থেকেও তোকে আমরা আদর যত্ন বেশি করি। তাহলে কি অতীতের কথা শুনে মন খারাপ করার কোনো লাভ আছে বল? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞেস করবো না এসব কথা। ব্যাস, কাকিমা না করার কারণে আমি আর বলতে বাধ্য করিনি, এর জন্য বিষয়টা আজই আমার অজানা। তারপর কাকা কাকিমা তারা বিচার সভায় এসে শফিক সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেই তারা চিঠিটা তাদের সামনে ধরলো। ব্যাস, কাকা কাকিমা তারাও নিমেষেই চুপ হয়ে গেল, তাদের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। শফিক সাহেব তার মেয়েকে ডাক দিয়ে বিচার সভায় উপস্থাপন করলো এবং জিজ্ঞাসা করলো, এই ছেলে কি তোমাকে চিঠিতে বাজে প্রস্তাব দিয়েছে মামুনি? রিদিতা বলল, জি আব্বু, এই ছেলেই। শফিক সাহেব বলল, রহমান এবার তুমি বলো, তোমার ভাতিজাকে কি শাসন তুমিই করবা নাকি আমরাই করব? তাছাড়া গ্রামবাসীরাও দেখুক, তারাও যেন এই ইফটিজিং থেকে বিরত থাকে। কাকা বলল, আপনারা যা ভালো মনে হয় তাই করুন। কাকা এই বলে চোখের পানি মুছে কাকিমাকে নিয়ে চলে আসলো, আর আমি ওখানে অসহায়ের মতো মাটির দিকে তাকিয়ে রইলাম। এলাকার বড় নেতা জাবেদ সাহেব বলে উঠলেন, সালমান তুমি গিয়ে কাঁচা বেত ভেঙে নিয়ে আসো, যাও। ব্যাস, কথাটা শোনা মাত্রই চুপসে গেলাম। ব্যাস, তারপর এলাকার বড় নেতা সে বেত দিয়ে 10টা হাতের শক্তিতে আঘাত করলো, আর এইদিকে বেতের আঘাত সহ্য করতে না পেরে একটু সরে দাঁড়াতেই চোখের কোণের দিকে সজোরে একটা আঘাত লাগে, যার দরুন চোখের কোণা থেকে রক্ত বের হতে লাগলো। আমার এমন অবস্থা দেখে শফিক সাহেব বলল, জাবেদ ভাই থাক, ও ছোট মানুষ, এবার ওর ভুল বুঝতে পারবে। জাবেদ সাহেব বলল, এই ছেলে যা, রিদিতার কাছে গিয়ে সরি বলবি এবং সেই সঙ্গে গিয়ে এটাও বলবি তার আশেপাশে আর ঘুরঘুর করবি না। তারপর রিদিতার সামনে গিয়ে বললাম, রিদিতা আমার ভুল হয়েছে, আর তোমাকে বিরক্ত করব না। কান্না করে বলে ফেললাম, মায়ের আঘাতগুলো না যতটা কষ্ট পেয়েছি তার থেকে মান সম্মানের সব ধুলোয় মিশিয়ে গেল, সেটা ভেবে চোখ থেকে অজরে জল গড়ছে। আমার এমন করুণ অবস্থা দেখে রিদিতা মাথা নিচু করে ফেললো। সে হয়তো চাইছিল আমাকে শাস্তি দিতে, কিন্তু এভাবে যে সব হয়ে যাবে সেটা রিদিতা কল্পনাও করেনি। বিচার শেষে সবাই চলে গেল এবং রিদিতার বাবা শফিক সাহেব এসে বলল, এই ছেলে তুমি এটা ভেবে নিও না যে আমার মেয়ের সঙ্গে ইফটিজিং করার অপরাধে একটু বেশি শাস্তি দিলাম, এটা কিন্তু না। আমার মেয়ের জায়গায় অন্য মেয়ে থাকলেও আমি সেটাই করতাম। আমি বললাম, আপনাদের বিচারে যা শাস্তি আসছে দিয়েছেন, এখন এসব মানবতার কথা আপনাকে বলতে হবে না। অনেকটা রেগে শফিক সাহেবের মুখের উপর বলে আসছিলাম। উপর দিকে রিদিতা শুধু নীরব দর্শকের মতোই দেখে যাচ্ছিল। এখন আর রিদিতার প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণ অনুভূতি নেই, যা আছে সব ঘৃণায় পরিণত হয়েছে। কিন্তু আজ একটা বিষয় কোনোভাবেই মেনে নিতে পারছি না। দোষ করলো দুর্জয়, আর সেটা শাস্তি পেলাম আমি। এখন এসব ভেবেই বা কি হবে? দুর্জয় তো রিদিতাকে পাওয়ার জন্য একটা গেম খেলছে। আমি চাইলে দুর্জয়কে সবার সামনে তার টেবিল চেহারাটা দেখাতে পারবো না। ব্যাস, সব ভাগ্য বলে মেনে নিয়ে বাড়ির গেটে ঢুকতে আমার রুম থেকে ভাঙচুর করার শব্দ পেলাম। ব্যাস, দূরত্ব আমার রুমে গিয়ে লক্ষ্য করতেই দেখলাম তানিশা আমার ব্যবহারকৃত জিনিসগুলো ফ্লোরে ফেলে দিয়ে ভেঙে ফেলছে এবং সেটাতে আগুন লাগিয়ে দিয়ে পুড়ছে। তানিশাকে কিছু জিজ্ঞেস করতেই কাকার সামনে এসে যা বললো তা শুনে মাথা কেমন জানি চক্কর দিয়ে উঠলো। তানিশাকে জিজ্ঞেস করেই ফেললাম, আমার এসব জিনিসগুলো ভেঙে আগুন দিয়ে পুড়ে ফেলছিস কেন? তানিশা বলল, কেন আগুন দিয়ে পড়ছি বুঝতে পারছিস না? আমি নিশ্চুপ হয়ে রইলাম। তানিশা বলল, তোর জন্য বাবা আজ কতটা অপমানিত হলো সেটা কি তুই একটু বুঝতে পেরেছিস? আমি বললাম, তানিশ। বলতেই তানিশা আমার কথা থামিয়ে বলল, হয়েছে, আর বলতে হবে না। আমাদের একটা সম্মান আছে যেটা তুই নিমিষে শেষ করে ফেলেছিস, আর না। তাছাড়া আমি কেমনে রিদিতার সামনে গিয়ে দাঁড়াবো সেটাই তো ভেবে পাচ্ছি না। এসব তোর জন্য হয়েছে। তানিশা রেগে আগুন হয়ে আমাকে কথাগুলো শোনালো। আমি বললাম, শুধু তোর বান্ধবীর দিকটাই দেখলি? আমাকে যে সবার সামনে হেনস্থা করলো সেটা দেখলি না? তানিশা বলল, তোকে যে মারটা দেওয়া হয়েছে সেটা অনেক কম হয়েছে। বিচারকের জায়গায় আমি থাকলে তোকে পিটিয়ে শেষই করে ফেলতাম। এখন প্লিজ তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা তো, তোর জন্য আর আমরা অসম্মানী হতে পারবো না। আমি বললাম, কি বলছিস এসব? তোরা ছাড়া আমার আপন কে আছে? তানিশা বলল, তুই এতিম অসহায় বলে আমার বাবা মা তোকে সেই ছোটবেলা থেকে রাস্তা থেকে তুলে এনে লালন পালন করেছে। এখন তো তুই আর ছোট নেই, যেদিকে খুশি সেদিকে চলে যা। তানিশার কথা শুনে নিমিষেই চোখের কোণে জল জমে গেল। তার মানে কাকা আমার রক্তের কেউ না। এসব ভাবতেই কাকা আমার রুমে এসে বলতে লাগলো, তানিশার মা এবার ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বলো। কাকার কথা শুনে নিমিষেই মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, কাকা আজ একটা সত্য কথা বলবা? কাকা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলো। আমি বললাম, আমি কি সত্যি এতিম? তোমরা আমার আপন কেউ না? শুনলাম আমাকে নাকি রাস্তা থেকে এনে তোমাদের বাসায় আশ্রয় দিয়েছো, সেটা কি সত্যি? কাকা বলল, হ্যাঁ, তানিশা যেটা বলেছে সেটা সত্যি। আমি বললাম, ও তার মানে আমি তোমাদের রক্তের কেউ না? কাকা বলল, না। এবার বুঝতে পারলাম এর জন্য কাকিমা আমার বাবা মার সম্পর্কে কিছুই জানায়নি। কথাটা শুনে কষ্ট পাবো বলে আমাকে জানায়নি, কিন্তু এমন একটা দিন জানতে পারবো সেটা আমি কল্পনাও করিনি। এসব আনমনে ভেবে যাচ্ছি, এর মধ্যে তানিশা বলে উঠলো, এখন বল কবে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবি? সবই তো শুনলি।
আমি বললাম চিন্তা করিস না, কলেজ থেকে টিসি নিয়ে তারপর এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। আপাতত কটা দিন আমাকে তোদের এখানে থাকতে দে, অনেক তো করুণা করেছিস, এবার না হয় এটাই শেষবারের মতো। এই কথা বলা মাত্রই তানিশা আমার রুম থেকে রাগে হনহন করে চলে গেল। আজ সত্যি নিজেকে খুব একা মনে হচ্ছে, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সবচেয়ে বড় ভুল হয়েছে হৃদিতাকে ভালোবেসে তার পিছনে যদি না যাইতাম, আজ আমার এমন পরিস্থিতি মোকাবেলা করতে হতো না। হৃদিতাকে যতটা ভালোবাসতাম এখন তার থেকে দ্বিগুণ ঘৃণা করব। অপরদিকে হৃদিতার মা বলল, হৃদিতা মামুনি খেতে আই। সে কখন থেকে কি ভাবছিস বলতো? হৃদিতা বলল, মা কিছু ভালো লাগছে না, যাও তো। হৃদিতার মা বলল, কি হয়েছে সেটা বলবি তো? হৃদিতা কোনো কিছু না বলেই কান্না করে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা এখন কেমন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে, কিছুই ভালো লাগছে না। হৃদিতার মা বলল, ও এই ব্যাপার, তাহলে তোর বাবার কাছে নালিশ করলি কেন? হৃদিতা কান্না করে বলল, আমি কি জানতাম বাবা জাভেদ আঙ্কেলকে দিয়ে এইভাবে ওকে মার খাওয়াবে। হৃদিতার মা বলল, তোর জাভেদ আঙ্কেল তো মানুষকে কম মারে না, সেটা তো এই এলাকার মানুষ সবাই জানে। আচ্ছা যাই হোক, এখন এসব চিন্তা বাদ দিয়ে খেতে আই। হৃদিতা বলল, ওকে যাচ্ছি, তুমি যাও। প্রতিদিনের মতো আজ সকাল 8টায় টেবিলে খেতে বসেছি। এর মধ্যে তানিশা এসে পাশের চেয়ারটা টেনে বসলো। কাকিমা খাবার পরিবেশন করছে। এর মধ্যে তানিশা বলে উঠলো, মা ওকে পোলাও মাংস সব খাওয়াও, ও কথা দিয়েছে সপ্তাহখানেক এখানে থাকবে, তারপর এখান থেকে চলে যাবে। ঠিক বললাম তো? কিছু লোক আমাকে পছন্দ করে না। তাতে আমার কি, আমিও তো ওদের কাউকে পছন্দ করি না। শ্বশুর বাড়িতে কিছু লোক আমাকে পছন্দ করে না। তাতে আমার কি, আমিও তো ওদের কাউকে পছন্দ করি না। শ্বশুর বাড়িতে কিছু লোক আমাকে পছন্দ করে না। তাতে আমার কি, আমিও তো ওদের কাউকে পছন্দ করি না। শ্বশুর বাড়িতে কিছু লোক আমাকে পছন্দ করে না। তাতে আমার কি, আমিও তো ওদের কাউকে পছন্দ করি না। শ্বশুর বাড়িতে কিছু লোক আমাকে পছন্দ করে না। তাতে আমার কি, আমিও তো ওদের কাউকে পছন্দ করি না। শ্বশুর বাড়িতে কিছু লোক আমাকে পছন্দ করে না। তাতে আমার কি, আমিও তো ওদের কাউকে পছন্দ করি না।